ওয়েলকাম ব্যাক। গল্পহলিকে দেখতে দেখতে আমরা 4টে এপিসোড করে ফেললাম। আগের এপিসোডে আপনারা কমেন্ট করেছিলেন ভূতের গল্প কবে আসবে, ভূতের গল্প কবে আসবে। আজকের এপিসোডটা একদমই ওই জনরার ওপর, অবশ্য থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন। তবে আজকের গল্পটা যার লেখা সে আর কেউ নয়, আমারই নিজের লেখা একটা গল্প। শুনুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম ট্রাই করেছি, এর আগে কোনোদিন গল্প লিখিনি, নিজের চ্যানেলের জন্য ফার্স্ট টাইম গল্প লিখলাম। তো চলুন বেশি কথা বলবো না, এগিয়ে যাওয়া যাক গল্পের পথে। তবে হ্যাঁ, গল্পটি শুরু করার আগে ঘরের লাইট অফ করে দেবেন আর কানে হেডফোন দিয়ে ভয় পাওয়ার জন্য তৈরি হয়ে যাবেন, কারণ আপনি এখন শুনছেন গল্পহলি। এক শিক্ষিত শান্ত স্বভাবের মেয়ে কৌশানী মুখার্জি। বাড়িতে সবাই কুহু বলে ডাকত তাকে। পেশায় একজন স্কুল টিচার ছিলেন। বাবা মায়ের চোখের মণি ছিল সে। কিন্তু তার জীবনে কী যে ভয়াবহ কালো ছায়া নেমে আসছিল সে কল্পনাও করতে পারিনি। কারণ অনেক সময় সেই অশুভ কালো ছায়া আমাদের ঘরের দরজায় কড়া নাড়ে হাসি মুখে, আর তার ভেতরে থাকে এক আলাদা জগৎ, যে জগতে কখনো আলো আসে না। কুহু, তাড়াতাড়ি আয় মা, পাত্রপক্ষ দেখতে এসেছে, ওরা বসে আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি। পাত্রপক্ষের ছেলে রুদ্র দেখতে নম্র, শিক্ষিত এবং ভদ্র স্বভাবের। কুহুরও বেশ ভালো লাগে তাকে। কিন্তু একটা সময় কুহুর রুদ্রর দৃষ্টিভঙ্গি খুব একটা স্বাভাবিক মনে হলো না। পরে নিজের মনকে সান্ত্বনা দেয়, প্রথমবার তো এই ভেবে। আপনাকে দেখেই মনে হলো আপনি খুব চিন্তাশীল মানুষ। ধন্যবাদ, কিন্তু আপনার চোখ দুটো না, কিছু মনে করবেন না, আপনার কি কিছু হয়েছে? চোখেই তো অনেক কিছু লুকোনো থাকে কুহু। যেমন আপনার চোখ দুটো মায়াবী, আমি দেখেই ডুবে গেলাম। ও আচ্ছা। এইভাবে ওদের দুজনের আলাপ পরিচয় হতে থাকে। মা, তোমার কপালে রাজযোগ আছে দেখছি যে। আপনি কি করে বুঝলেন আমার কপালে কি লেখা আছে? আমি কিন্তু এইসবে একদমই বিশ্বাসী নই। জেনে রাখতে হয় মা, আমরা আগেকার দিনের মানুষ তো, আমরা এসব বুঝতে পারি। এই কথা শুনে কুহুর মা বাবাও একটু স্বস্তি বোধ করলেন। পাত্রপক্ষের ব্যবহারে তারা ঠিকই করে ফেলল কুহুর বিয়েটা এখানেই দেবে। এইভাবে কিছুক্ষণ আলাপ সাক্ষাৎ হওয়ার পর তারা বিদায় নিলেন। সেই দিন রাত্রে কুহু বিষয়টা বলে উঠল তার মাকে, যেটা সে অনুভব করেছিল রুদ্রের সাথে কথা বলতে গিয়ে। মা, আমার না কেমন যেন ঠিক সুবিধার লাগছে না ওনাদেরকে। দেখ মা, নতুন পরিবারে পা দিবি, তাই অমন মনে হচ্ছে। ব্যাপারটা সেটা নয় মা, তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমার কেন জানি মনে হয় ওদের চোখের দৃষ্টিগুলো সুবিধার নয় মা। তোর বাবা এত কষ্ট করে তোর জন্য একটা ভালো ছেলে দেখেছে, না করিস না মা। প্রথম প্রথম সব মেয়েদের অমন মনে হয়, আস্তে আস্তে যখন মিশবি তখন ঠিক হয়ে যাবে। তোর বাবাও যখন আমাকে প্রথম দেখতে এসেছিল আমারও অমনই মনে হয়েছিল। নে এবার ঘুমিয়ে পড়, দেখি অনেক রাত হলো যে। যত বিয়ের দিন এগিয়ে আসতে থাকে কুহুর মনে এক অজানা আতঙ্ক থাকলেও রুদ্রের ব্যবহারে সেই আতঙ্ক একসময় মিলিয়ে যায় এবং দুজনের প্রতি দুজনের ভালো লাগা বাড়তে থাকে। কুহু দু চোখ ভর্তি স্বপ্ন নিয়ে নিজের নতুন জীবনে এগিয়ে যায়। বেশ ধুমধাম করে বিয়ে শুরু হয় তার। অনেক স্বপ্ন ছিল তার বাবার, মেয়েকে মানুষ করে একটা ভালো পরিবারের ছেলে দেখে তাকে বিয়ে দেবে। আজ তার বাবার স্বপ্ন যেন পূর্ণ হলো।
কুহুর মনে আনন্দ, নতুন বাড়িতে যাওয়ার একটু ভয়, সব রকম মিলিয়ে এক অনুভূতি কাজ করছিল। কিন্তু কে জানতো বিয়ের পর তার জীবনে যে কালো অন্ধকার নেমে আসছে, সে অন্ধকারে একবার পা দিলে আর কখনো আলোর দেশে ফেরা যায় না। বিয়ের সব রীতিনীতি সম্পূর্ণ হওয়ার পর প্রথম রাত্রে কি ঘটেছিল সেটা বলার আগে তোমাদের রুদ্রের ঘরের বিবরণটা দিয়ে রাখি। রুদ্রের বাড়ি গ্রামের অনেকটা ভিতরে ছিল। পুরনো দোতলা বাড়ি, ওপরতলায় বড় বারান্দা, আর তার বাম দিক ঘেঁষে দুটো ঘর ছিল। একটা ঘর বারান্দার শেষ প্রান্তে ছিল, যেখানে তালা দেওয়া থাকতো। আরেকটা ঘর ছিল যেটায় কুহু আর রুদ্রের থাকার জন্যে। তবে কোনো কারণে বাড়িটা ভীষণ নীরব থাকতো, আর জনবসতিও তেমন ছিল না খুব একটা। কেমন যেন মনে হতো ঘরের প্রতিটা কোণায় এক অজানা রহস্য লুকিয়ে আছে, যে রহস্য জানতে হলে আপনাকে শেষ অবধি অপেক্ষা করতে হবে। তো চলুন এবার শুরু করা যাক ঠিক কী হয়েছিল প্রথম রাতে। রুদ্র, তোমার বাড়ি এত চুপচাপ কেন? তোমার বাড়িতে বুঝি লোকজন থাকে না? আমি একটু শান্তি পছন্দ করি, তাই আমি আর মা বাবাই থাকি। জানো তো, বেশি শব্দ নাকি অশুভ শক্তির আগমন ঘটায়। এ মা, গ্লাসটা পড়লো কি করে? কিছু না, ওরা মাঝে মাঝে জানান দেয়। ও, ওরা ওরা মানে কারা থাকে? ভূতেরা। মানে কি কি বলছো কি এসব? আরে আরে মজা করছি যে। দেখো, আমার রাত্রেবেলা এইসব মজা একদম ভালো লাগে না। আমি কিন্তু সত্যি ভয় পাই এইসবে। আরে মাঝে মাঝে হাওয়াতে এরম টুকিটাকি ঘটনা হয়ে থাকে। রুদ্রের এই কথা শুনে কুহু ব্যাপারটা তেমন আর গুরুত্ব দেয় না। তার পরের দিন সকালে হয় আরেক ভয়ঙ্কর ঘটনা। ও মা, আরে সকাল সকাল কি চা পাওয়া যাবে না? হ্যাঁ, এই তো আনছি রে বাবা। রুদ্রের মা সকালবেলা রুদ্রকে চা দিতে এসে দেখে কুহু এখনো ঘুমোচ্ছে। বৌমা, ওঠো, এই বাড়িতে এত বেলা অবধি ঘুমোতে নেই, নইলে সারা জীবন ঘুমিয়েই থাকবে। আই এম সরি মা, অ্যাকচুয়ালি কাল রাত থেকে না মাথাটা খুব ধরেছিল, তাই সকালে উঠতে পারিনি। আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি ফ্রেশ হয়ে রান্নাঘরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এলেই একসাথে চা খাবো। কুহু ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলে চায়ের কাপ রাখা, কিন্তু যখনই সে চায়ের কাপটা নিতে যায়, সে যা দেখতে পেল তা দেখে কুহুর সারা শরীরে যেন এক প্রকার ঠান্ডার শিহরণ বয়ে যায়। সে দেখে রুদ্রের মা তাকে কাপে চা দেয়নি, দিয়েছে রক্ত, এক কাপ রক্ত। এই দেখে কুহু ভয়ে চিৎকার ও করে মা গো! অজ্ঞান হয়ে যায়। রুদ্র সঙ্গে সঙ্গে এসে দেখে কুহু অজ্ঞান হয়ে পড়ে আছে। মা, জল নিয়ে এসো তাড়াতাড়ি। রুদ্রের মা তাড়াতাড়ি জল নিয়ে এসে কুহুর মুখে জল দেয়। রক্ত, রক্ত! রক্ত? কোথায়? কিসের রক্ত? ওই ওই চায়ের কাপে রক্ত। মা, কোথায়? কাপে তো চা রাখাই আছে দেখছি। তুমি মনে হয় ভুলই দেখেছো মা। কুহু দেখে সত্যি তো, কাপে চা রাখা, এক বিন্দু মাত্র রক্তের কোনো ছিটে নেই সেখানে। সে নিজের চোখেও বিশ্বাস করতে পারে না সে কি দেখল। এবার তোমাদের বলে রাখি, রুদ্রের বাড়িতে একটা কাজের মেয়ে থাকতো। মেয়েটার নাম ছিল ঝুমা। এমনই এক সকালে কুহু ঝুমাকে জিজ্ঞেস করে উঠল,
আচ্ছা ঝুমা, তুমি কতদিন এই বাড়িতে কাজ করছো? আগে বৌদি ভাই, 4-5 বছর হয় আমি এ বাড়িতে কাজ করছি। কেন বলুন তো? তোমার কখনো এমন মনে হয়েছে তুমি ছাড়াও কেউ যেন আছে এখানে, যে অদৃশ্য, যাদেরকে কখনো চোখে দেখা যায় না? এই কথাটা শুনে ঝুমা ভয়ে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। দূর, এমন কখনো হয় নাকি? আচ্ছা বৌদি ভাই, আমার অনেক কাজ বাকি আছে, আমি আসি। হ্যাঁ, ঠিক সেই সময় ঝুমার বাবা আসে দৌড়াতে দৌড়াতে। বলে রাখি, এখানে ঝুমার বাবা একজন মানসিক রোগী ছিলেন। সে এসে বলে ওঠে, সেই শয়তানটা আবার আবার নতুন শিকার ধরেছে। মরবে, মরবে। বাঁচতে চাস তো পালিয়ে যা। মেয়েটাকে তো শেষ করেই দিল। তুই যদি বাঁচতে চাস তাহলে পালিয়ে যা, পালিয়ে যা। কিছু মনে করবেন না বৌদি, আমার বাবা মানসিক রোগে আক্রান্ত। কি বলছো কি এসব? চলো বলছি, চলো এখান থেকে। ওনাকে নিয়ে যাও। কুহুর চারিদিকে যেসব অলৌকিক ঘটনাগুলো ঘটছে সে কোনো মতেই বুঝে উঠতে পারে না যে তার সাথে হচ্ছেটা কি। ঘড়ির টিকটিক শব্দে রাত তখন বাজে 2টো। ঠিক ওই সময় কুহু দেখে রুদ্র নেই বিছানায়। সে ভেবেছিল হয়তো বাথরুমে গেছে। কিছুক্ষণ হয়ে যায়, রুদ্র আসে না। কুহু বিছানা থেকে উঠে রুদ্র কোথায় গেছে সেটা দেখতে বারান্দায় বের হয়, কিন্তু কেউ ছিল না সেখানে। এমনই সময় কুহুর কানে আসে এক অদ্ভুত শব্দ। শব্দটা ঠিক যেন মনে হয় মুরগির ডাকার আওয়াজ। মুরগির আওয়াজ? বাড়িতে তো মুরগি পোষা হয় না, তাহলে এত রাত্রে আওয়াজটা আসছে কোথা থেকে? কুহু আওয়াজটার উৎস কোথা থেকে আসছে সেটা দেখার জন্য এক পা করে এগোতে থাকে ভয়ে ভয়ে। গিয়ে যা দেখে সেটা নিজের চোখেও বিশ্বাস করতে পারে না কুহু। সারা শরীর তার ভয়ে যেন কাঁপতে থাকে। সে দেখে খাঁচার ভেতর কালো মুরগি, পাশে কঙ্কালের খুলি আর যজ্ঞের যা সাজ সরঞ্জাম লাগে সব সাজিয়ে যজ্ঞে বসেছে রুদ্র। ভট্টালিকায় ভট নমঃ স্বাহা। ওম হ্রিং ভট্টালিকায় নমঃ ভট স্বাহা। রুদ্র মন্ত্র পড়ার পর খাঁচা থেকে সেই কালো মুরগিটা বের করে তাকে বলি দেয় এবং তার রক্ত পান করতে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য আর দেখতে না পেরে কুহু ঘরের দিকে দৌড়াতে থাকে। সে কোনো রকমে ঘরে ঢুকে নিজের জামা কাপড় গোছাতে থাকে পালানোর জন্য। হঠাৎই দেখে রুদ্র ঘরের দিকে এগিয়ে আসছে সেই রক্ত মাখা মুখ নিয়ে। সে আবার জামা কাপড়ের ব্যাগ তাড়াতাড়ি লুকিয়ে খাটে শুয়ে পড়ে, যাতে রুদ্র কিছু বুঝতে না পারে। রুদ্র এসে দেখে সব নর্মাল, কুহু ঘুমোচ্ছে। পরের দিন সকালে উঠে কুহু দেখে রুদ্রের আচরণ একদম নর্মাল। তাকে দেখলে যেন মনেই হয় না আগের দিন রাত্রের সেই ভয়ঙ্কর রূপ সে দেখেছে। আচ্ছা রুদ্র, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বলো। এতদিন এলাম, কই আমাকে বাড়ির ঠাকুর ঘরে নিয়ে গেলে না তো? আর দেখছি তোমার বাড়িতে পুজো করার নিয়মটাও আলাদা। আমাদের বাড়িতে নিয়ম আছে, নতুন বউ এলে তাকে 3 মাস ঠাকুর ঘরে ঢুকতে দেওয়া যায় না। কেন? এই রকম অদ্ভুত নিয়ম কেন? আমি তো এরকম নিয়মের কথা আগে কোথাও শুনিনি বা দেখিনি। কুহুর এই কথা শুনে রুদ্রের চোখ যেন লাল হতে থাকে রাগে। কুহু সেটা দেখে চুপ হয়ে যায়। তুমি থাকো, আমি একটু বেরোলাম। আর শোনো না,
এই ব্যাপার নিয়ে না বেশি কিছু ভেবো না। রুদ্র বেরিয়ে যাওয়ার পর কুহু রুদ্রের যাবতীয় জিনিস চেক করতে থাকে আরও কিছু সত্য জানার জন্য। সব কিছু চেক করার পর তেমন কিছু পায় না সে। তবে তার মাথায় আসে রুদ্রের সেই পার্সোনাল ব্যাগের কথা, যেই ব্যাগে রুদ্র হাত দিতে মানা করেছে কুহুকে। কুহু সেই ব্যাগটা খুলে যা দেখতে পায় তা দেখে তার সারা শরীর ভয়ে শিউরে ওঠে। এসব কি? আমি আমি এসব কি দেখছি? সে দেখে ব্যাগের ভিতর কালো চামড়া দিয়ে পুটিং করা ডায়েরি, লাল কাপড়ে মোড়া কাগজ, যাতে লেখা অনেক তন্ত্রমন্ত্র। সেই ডায়েরিতে লেখা ছিল, প্রত্যেক অমাবস্যার রাত্রে বধূ নারী বলি দিলে তোমার শক্তি বৃদ্ধি পাবে এই মন্ত্রের দ্বারা, এবং তোমার আয়ু দীর্ঘজীবী হবে। কিন্তু এই মন্ত্রের বিপরীত প্রতিক্রিয়াও আছে, সেটা জানার জন্যে আপনারা শেষ অবধি অপেক্ষা করুন। এই সব দেখে এক মুহূর্ত এখানে থাকবে না বলে সিদ্ধান্ত নেয় কুহু, এবং তৎক্ষণাৎ মাকে ফোন করে। মা, অনেক বড় বিপদ হয়ে গেছে, আমাকে বাঁচাও। কি হয়েছে তোর মা? তোর গলা এমন কেন শোনাচ্ছে? মা, ওরা আমাকে মেরে ফেলবে মা, ওরা আমাকে মেরে ফেলবে। কারা? রুদ্রের পরিবার। এরা এরা সাধারণ মানুষ নয় মা, এরা সাধারণ মানুষ নয়। আমি ঠিক বুঝতে পেরেছিলাম, কিন্তু কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি মা, তুমি আমার কথা বিশ্বাস করনি। তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। কিছু হবে না মা, তুই মনে সাহস রাখ। আমি যাচ্ছি তোর বাবাকে নিয়ে এক্ষুনি। এই বলে কুহুর ফোনটা কেটে যায়। কুহুর মা হন্ততন্ত হয়ে তার বাবাকে নিয়ে রওনা হয় মেয়েকে আনার উদ্দেশ্যে। এইদিকে কুহু তাড়াতাড়ি কাল রাত্রের জামা কাপড় গুছিয়ে রাখা ব্যাগ প্যাক করে পালাতে যাবে, এমন সময় রুদ্রের মা দরজার সামনে দাঁড়িয়ে। কুহু দেখে চমকে ওঠে। এত তাড়াতাড়ি পালালে হবে? তোমার জীবন যে আমাদের অমর করে দেবে মা, তাহলে পালাতে দিই কি করে বলো? খবরদার বলছি, আমার সামনে আসবেন না। আসবো না? আসতে তো হবেই, না হলে আমরা অমর হব কি করে? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমি কথা দিচ্ছি, আমি কাউকে কিছু জানাবো না। আমাকে যেতে দিন, আমাকে বাঁচতে দিন। রুদ্রের মা কুহুকে টানতে টানতে নিয়ে যায় সেই তালাবন্দি ঘরের দিকে। ঝুমা, ঝুমা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ঝুমা, ঝুমা তুমি এসে আমাকে বাঁচাও। কুহু নিজেকে প্রচণ্ড অসহায় মনে করে সেখানে। তাকে বাঁচানোর মতো কেউ ছিল না। রুদ্রের মা তাকে অজ্ঞান করিয়ে সেই ঘরে বেঁধে রাখে। কিছুক্ষণ পর রুদ্র এসে জানতে পারে মেয়েটা সব জেনে গেছে। মেয়েটা তাহলে সত্যিটা জেনে গেছে? যাক, তোমরা ভালো করেছো একে বেঁধে রেখে। হ্যাঁ, পালাতেই যাচ্ছিল আর পড়েছে তখন তোর মার খপ্পরে। তারপরেই তো আমি এলাম। বাবা, আজ অমাবস্যা আছে, আজই কাজটা সেরে নেওয়া যাক। এমন সময় হঠাৎ করে দরজায় বেল বেজে ওঠে। এই দেখো তো কে এসেছে এই সময়। হ্যাঁ যাচ্ছি, আমি গিয়ে দেখে আসি কে এসেছে। নে, শুরু কর শুরু কর। রুদ্রের মা দেখে কুহুর মা বাবা এসেছে। আসুন আসুন, ভেতরে আসুন। আমার মেয়ে কোথায়? এত উত্তেজিত হচ্ছেন কেন বলুন তো? আমরা বসতে আসিনি, এখানে মেয়েকে নিয়ে যেতে এসেছি। ওই মুহূর্তে রুদ্রের বাবা এসে বলে, মেয়েকে নিয়ে গেলে হবে কি করে? আপনাদের মেয়ে তো আমাদের অমর করার হাতিয়ার। তোমাদের আমি পুলিশে দেব। এই বলে কুহুর বাবা রেগে হাত তুলে মারতে যায়। ঠিক তখনই তাদের অশুভ শক্তির দৃষ্টি কুহুর মা বাবাকে দুজনকেই অজ্ঞান করিয়ে দেয়। শালা বুড়ো আমাকে মারতে উঠেছিল,
এত বড় সাহস! আজের শাস্তি এদের দুজনকেই ভুগতে হবে। নিজের মেয়ের বলিদান দেখুক আজ। এই চলো, নিয়ে চলো। রুদ্রের বাবা মা কুহুর মা বাবাকে টানতে টানতে নিয়ে আসে সেই যজ্ঞের কাছে। রুদ্র তখনও মন্ত্র পড়ে যাচ্ছে, আর কুহুর জ্ঞান এখনো ফেরেনি। রুদ্রের বাবা কুহুর মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে দেয় সেখানে। কিছুক্ষণ পর কুহুর জ্ঞান ফিরতেই সে দেখে চারিদিকে আগুনের চক্রের মধ্যে তাকে বেঁধে রাখা হয়েছে, আর তার মা বাবাকেও বেঁধে রেখেছে অন্যদিকে। কুহু অসহায় হয়ে ঠাকুরের কাছে নিজের প্রাণের ভিক্ষা চাইতে থাকে। তখন আর এক মুহূর্ত, কিছুক্ষণের মধ্যেই আমরা আরো দীর্ঘজীবী হব, আমরা অমর হয়ে যাব। কুহুর মা হালকা হালকা চোখ খুলে দেখতে পায় এই সাংঘাতিক দৃশ্য। এই দেখে সে ক্লান্ত স্বরে বলে ওঠে, আমার মেয়েটাকে তোমরা মেরো না, ছেড়ে দাও, তোমার পায়ে পড়ছি, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। কুহুর হঠাৎ করে মনে পড়ে সেই ডায়েরিতে লেখা মন্ত্রের বিপরীত প্রতিক্রিয়ার কথা। এই শয়তান, তুই যতই চেষ্টা কর, তুই আজ সফল হতে পারবি না। আচ্ছা, তুই আমাকে পরাজয় করবি? আমার শক্তিকে কেউ হারাতে পারবে না, আমি যে অমর। কুহু ডায়েরিতে পড়েছিল, শক্তি যেখানে কেন্দ্রীভূত, মন্ত্র সেখানেই উল্টো কাজ করবে। এই গুঁড়ো ছাই, কাঁচা রক্ত, এটাই শক্তি। কুহু কোনো রকমে নিজেকে বাঁধন থেকে আলগা করার চেষ্টা করতে থাকে। এদিকে তারা মন্ত্র জপ করতে ব্যস্ত। এই সুযোগে কুহু যজ্ঞের সেই ছাই হাতে তুলে ওদের দিকে জোরে ছুঁড়ে মারে। এ কি করলি? আমার মন্ত্র? এই অশুভ শক্তি ছিল তোর উৎস, এই অশুভ শক্তিই হবে তোর বিনাশ। কুহু যখন সেই গুঁড়ো ছাই ওদের দিকে ছুঁড়ে মারে, তখনই শুরু হয় বাইরে এক প্রবল দুর্যোগ। সে কি সাংঘাতিক দৃশ্য! ওদের শরীর যেন আস্তে আস্তে পাথরের মতো হতে থাকে। কাজ করছে, আমাদের শরীর পাথর হয়ে যাচ্ছে। শেষ, সব শেষ। তারপর কুহু তার মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা, বাবা, তোমাদের কিছু হয়নি তো? তোমরা ঠিক আছো তো? আস্তে আস্তে ভোর হয়ে ওঠে। আজ যেন বাড়িটায় আলো ফিরে এসেছে। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে ঝুমা দ্রুত উঠে যায়। বৌদি, বৌদি, আপনি বেঁচে আছেন? ঝুমা, তুমি? ওরা ওরা পাথর হয়ে গেছে। এটাই বিপরীত মন্ত্রের কাজ। আমি জানতাম আমি আপনি পারবেন। তুমি কেন এলে না ঝুমা? তুমি আমাকে বাঁচাতে কেন এলে না? আমি বহু বছর ধরে বাড়িতে বন্দি। ওরা জাদু দিয়ে আমার ক্ষমতা বেঁধে রেখেছিল। আমি মনে মনে চাইতাম কেউ একজন আসুক আমাকে বাঁচানোর জন্য। আজ দেখুন, আপনি আমার জীবন বাঁচিয়ে দিলেন। এবার আমি নিজের স্বাধীন মতো বাঁচতে পারবো। আজ কুহু শুধু নিজের প্রাণ নয়, ঝুমার জীবনটাও বাঁচিয়েছে। সে এবার স্বাধীনভাবে বাঁচতে পারবে। এরপর কুহু তার মা বাবা দুজনকে নিয়ে চিরতরে বিদায় হলো সেই অভিশপ্ত বাড়ি থেকে। সেই দিন শুধু একটা বাড়ি থেকে পালায়নি কুহু, সে 1000 বছরের পুরনো একটা অশুভ চক্রের শেষ করে এসেছে। কুহুর হাতে ছিল রুদ্রের সেই অভিশপ্ত ডায়েরি।
পৃথিবীর কাছে সেই সত্য প্রমাণ করার একমাত্র দলিল। কুহুর জীবনে আলো ফিরে এসেছে, সে আজ চিরতরে মুক্ত। কিন্তু সেই অভিশাপের স্মৃতি তার পিছু যেন আজও মনে করিয়ে দেয়। আর আজও সেই রাজকীয় বাড়ির প্রতিটি কোণায় লুকিয়ে আছে যেন এক অশুভ শক্তি। তো কেমন লাগলো শীতের রাত্রে আজকের এই এপিসোড অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই অবধি থাক, অনেকটা বড় এপিসোড ছিল আজকে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পহলিক শুনে যাবেন।